আমাদের প্রতিনিয়তই অনেক মানুষের সাথে আলাপ হয়, রাস্তাঘাটে, কাজের জায়গায় কিংবা কোনো গ্যাদারিংয়ে। কিন্তু এই যে আলাপটা কি শুধুই সাধারণ, নাকি তার পেছনে লুকিয়ে থাকে কোনো এক রহস্য? আজ ঠিক এটাই শুনবেন আপনারা। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন এবং মার্চ মাস একেবারেই শেষ। মার্চ মাসের শেষ এপিসোড এটা, এবং আজকের দিনটা বেশ আনন্দের দিন আমার কাছে, কারণ আজকে আমার স্ত্রীর জন্মদিন। বেশ আনন্দের একটা দিন। তবে পাশাপাশি আজকে অমাবস্যা, আজকে সূর্যগ্রহণ যদিও ভারত থেকে দেখা যাবে না, প্লাস আজকে শনির গোচর হচ্ছে মীন রাশিতে। অনেক চাপ, বাট যাই হোক না কেন, আমার তো বেশ ভালোই কাটছে, আমার পরিবারের ভালোই কাটছে। আশা করি আপনিও খুব ভালো আছেন, নিজের খেয়াল রাখছেন, নিজের পরিবারের খেয়াল রাখছেন। সবাই প্লিজ সুস্থ থাকুন, এবং আপনাদের জন্য রয়েছে আজকে একটা অভিজ্ঞতা, সেইটা আমি শোনাবো। তবে তার আগে রোজকার মতো একটু নিয়ম করে যেটা করতে হয়, আপনি যদি এখনও আপনার জীবনের কোনো রকম অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করে না থাকেন, ভাবছেন কিভাবে করবেন, খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে, তারপর রেকর্ড করতে হবে, আর তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমার সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকে যার অভিজ্ঞতা শেয়ার করব ওনার নাম আজাহার, এবং আজাহার নিজের কলেজ লাইফের একটা অভিজ্ঞতা লিখে পাঠিয়েছেন। ঠিক কি হয়েছে আর কথা বাড়াচ্ছি না, একেবারে সোজা আমরা সেই অভিজ্ঞতায় চলে যাচ্ছি। চলুন শুনিয়ে ফেলি। নমস্কার জো, আমার নাম আজাহার। আমি কিছুদিন হলো তোমার এই চ্যানেলটা খুঁজে পেয়েছি, এবং প্রায় রোজ এখন তোমার এই চ্যানেলে একবার করে আসা হয়। আমার নিজের জীবনের একটা অভিজ্ঞতা লিখবো করেও লেখা হচ্ছিল না, আজ লিখছি। এই ঘটনাটা আমার কলেজ লাইফের। আমি মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজের স্টুডেন্ট। তবে আমার বাড়ি জঙ্গিপুরে নয়, ওখানে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতাম। বাবার এক পরিচিত কেউ ছিলেন জঙ্গিপুরে, তিনি ওই বাড়িটা আমায় খুঁজে দেন। তা আমার সেই ভাড়া বাড়ি থেকে আমার কলেজটা বেশ অনেকটাই দূর, তাই আমি ওখানে একটা সাইকেল নিয়েছিলাম। রোজ সাইকেল নিয়ে যাতায়াত করতাম, আর ভালোই কাটছিল দিনগুলো। তো এভাবেই ফার্স্ট ইয়ার পেরোয়। যাই হোক, সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, তখন আমার টিউশনের টাইমটা চেঞ্জ হয়। যারা জঙ্গিপুরে থাকেন, গেছেন বা চেনেন, তারা ভালোই জানেন যে ঠিক ভাগীরথী নদীর পাশেই জঙ্গিপুর শহর, আর নদীর ওপারেই রঘুনাথগঞ্জ। আমার টিউশন থাকতো রঘুনাথগঞ্জে। যদিও রঘুনাথগঞ্জ আর জঙ্গিপুরকে কানেক্ট করার মতো একটা বড় ব্রিজ আছে, বড় বড় গাড়ি, বাস সবকিছু ওটার ওপর দিয়ে যায়, কিন্তু এর সাথেই নদীর ওপরেও নৌকা চলে। সেই বড় বড় নৌকা করেও বাইক, সাইকেল সহ মানুষ পারাপার করে। তো আমিও সেইভাবেই নৌকো দিয়ে পারাপার করতাম। সপ্তাহে 3 দিন পড়তে যেতে হতো আমায় টিউশন। এবার টিউশনের টাইম ছিল সন্ধেবেলা করে। তো আমি কি করতাম, আমি কলেজ ছুটির পর ওই কলেজ ক্যান্টিনে কিছু একটা খেয়ে নিতাম, এবং তারপর সেখান থেকে টিউশনে যেতাম। আমি যেমনটা বলেছিলাম যে আসলে আমার কলেজ থেকে আমার বাড়ি বেশ খানিকটা দূরে, তো বাড়ি ফিরে আবার টিউশন যাওয়া অনেকটা সময় লেগে যায়। তো এমনই একদিন টিউশন সেরে আমি বাড়ি ফিরছি। সেদিন টিউশন সেরে রঘুনাথগঞ্জে একটু ঘোরাঘুরি করছিলাম আর কি, কারণ পরের দিন সানডে, তাড়াহুড়ো নেই। আমার সাথে যে বন্ধুরা ছিল তারাও এক এক করে বাড়ি চলে যায়। আমি একটু নিজের মতোই এদিক ওদিক শহরের মধ্যে ঘোরাঘুরি করি, তারপর এক সময় সেই নৌকো দিয়েই আবার এপারে ফিরে আসি। এবারে আমি সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি, প্রায় বাড়ির কাছে চলে এসেছি। হঠাৎ করে আমার সাইকেলের চেনটা পড়ে যায়। আমি চেষ্টা করলাম ওঠানোর, কিন্তু কোনোভাবেই তুলতে পারছিলাম না। প্লাস ওই চেনের মধ্যে বেশ খানিকটা তেল দেওয়া ছিল, তাই তেলও আমার হাতের মধ্যে প্রচণ্ড লেগে গেছিল। কি আর করার, আমি ভাবলাম যে এইটুকুই তো রাস্তা, হাঁটতে হাঁটতেই চলে যাব। এবার ধীরে ধীরে হাঁটতে শুরু করেছি। আচ্ছা, আমার সেই ভাড়া বাড়িটা যেদিকে, সেদিকে একটা গঙ্গার বাঁধ আছে, মানে বাঁধ রোড, শহরের থেকে বেশ অনেকটাই ভেতর দিকে। আর আমি যে সময়ের কথা বলছি, তখন ওই রাস্তার পাশে বেশ গাছপালা, একটু একটু ফাঁকা জায়গা এমন ছিল আর কি। একটা জিনিস দেখো, দিনের বেলা যে জায়গাগুলোকে ভালো লাগে, রাতের বেলা সেই জায়গাগুলোই কেমন যেন একটু
গা ছমছম করে। তাছাড়া আমি তো কখনো হেঁটে ফিরি না, তাই এত ভালো করে সবকিছু নোটিস করা হয় না। সেদিন আমার ঠিক ভয় লাগছিল না, তবে কেমন যেন একটু লাগছিল। তাও আমি এত পাত্তা না দিয়ে এগোতে থাকি। এবার হঠাৎ করেই পাশের একটা বন্ধ দোকানের সামনে থেকে একটা লোক আমায় ডাকে। দোকানটা তো বন্ধ, আলো নেই, আর তার সামনেই একটা বাঁধানো বসার জায়গা থেকে সেই লোকটা আমায় ডাকছে। আমি সেখানে দাঁড়িয়ে পড়ি। এবারে লোকটা আমার দিকে এগিয়ে আসে। কাছে আসতেই আমি লোকটাকে দেখতে পাই। লুঙ্গি পরা, একটা সাদা পাঞ্জাবি আর হালকা কাঁচা পাকা দাড়ি। আমায় জিজ্ঞেস করে লোকটা যে কোথায় যাব। আমি বলি অ্যাড্রেসটা। আমি বলি যে আমি ওই দিকেই থাকি। এইটা শুনে লোকটা মনে হয় খুশি হয়। লোকটা বলে যে আরে আমার বাড়িও তো ওইদিকে, চলো চলো একসাথেই যাই। এই বলে উনি আমার সাথেই হাঁটতে থাকেন। এবার আমি প্রথম প্রথম একটু ইতস্তত বোধ করছিলাম। তারপর দেখি যে নিতান্তই একজন সাধারণ ভালো মানুষ আমায় কথায় কথায় জিজ্ঞেস করছেন আমি কি করি, বাড়ি কোথায়, কে কে আছে, কোন সাবজেক্ট, এইসব আর কি। আমি ওনাকে জিজ্ঞেস করি কি নাম, বাড়িতে কে কে আছে। তা উনি বলেন যে ওনার নাম ওসমান, এক ছেলে আরেক মেয়ে আছে। মেয়ের বিয়ে হয়ে গেছে আর এখানে ছেলে থাকে। আর যে দোকানটার সামনে ওনার সাথে আমার দেখা হয়েছিল ওটা ওনারই দোকান। আজ দোকান বন্ধ করে এমনি বেশ খানিকক্ষণ বসেছিলেন। আমার বেশ ভালোই লাগলো ভদ্রলোককে। নানা রকম কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ির কাছে পৌঁছে যাই। উনিও আমার সাথে দাঁড়ান সেখানে। আমি বলি যে এই গলি দিয়ে গেলেই শেষ বাড়িটাতে আমি ভাড়া থাকি। উনিও বলেন যে এই বড় রাস্তাটার সামনে গিয়ে যেখানে টার্ন নিচ্ছে সেখানে একটা 3 তলা সবুজ রঙের বাড়ি আছে, সেটাই ওনার বাড়ি। উনি আমায় বলেন যে যদি কখনো এদিকে আসো তাহলে নিশ্চয়ই এসো। আমিও হ্যাঁ বলি এবং তারপরেই ওনাকে গুড নাইট বলে আমি আমার বাড়ির গলির দিকে ঢুকে যাই এবং উনিও এগিয়ে যান। এরপর যখনই কলেজ যেতাম তখন আমি সেই দোকানের দিকে তাকাতাম, দেখতাম দোকান খোলা, প্রচুর ভিড়। ওনাকে দেখতে পাইনি, কিন্তু সারাক্ষণ এই দোকানে প্রচুর লোকজন। আসলে মাঝে মাঝে আমাদের এমন অনেক মানুষের সাথেই হঠাৎ করে আলাপ হয় যে ভালোই লাগে। একদিন এমনই একটা ছুটির দিন, বোধহয় সেদিন কোনো ধর্মঘট ছিল বা কিছু একটা, কোনো কাজকর্ম নেই। আমি বিকেলের দিকে ভাবি যে একটু সাইকেল নিয়ে ঘুরে আসি। তো আমি সাইকেল নিয়ে বেরিয়ে সেই বাঁধের রাস্তার দিকেই যাই। আসলে আমি ওই দিকটাতে আগে খুব একটা বেশি যাইনি, ওই 2-1 বার গেছি। আমি ভাবলাম যে একটু ঘুরে দেখি জায়গাটা। বেশ অনেকটাই ঘুরলাম, ভালোই লাগলো। একবার মনে হলো যে ওনার বাড়ির দিকটা থেকেও ঘুরে আসা যায়। আজ তো দোকান বাজার সবই বন্ধ, উনি নিশ্চয়ই বাড়িতেই থাকবেন। এই ভেবে আমিও এগিয়ে যাই সেদিকে। দেখি একটা বড় 3 তলা সবুজ রঙের বাড়ি। আমি আরেকটু এগিয়ে যাই। বাড়ির বাইরে সাইকেল রেখে ভেতরে গিয়ে কলিং বেলটা চাপি। ভেতর থেকে ওই 1 বছর 35-36-এর লোক বেরিয়ে আসে। আমি বলি যে এটা কি ওসমান সাহেবের বাড়ি? উনি বলেন হ্যাঁ। আমি তখন ওনাকে আমার পরিচয় দিই এবং বলি যে ওসমান সাহেবকে যদি একটু ডেকে দেন খুব ভালো হয়। এই কথা শুনে সেই লোকটা খুব অবাক হন। উনি বলেন ডাকবো মানে? আমি উত্তরে বলি যে কেন, উনি কি বাড়িতে নেই, একটু ডেকে দিন। এবারে লোকটা আমায় চমকে দিয়ে এমন একটা কথা বলেন যা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। উনি বলেন ওসমান আমার আব্বা, উনি আর এই পৃথিবীতে নেই। বেশ কয়েক বছর আগে আব্বার হার্ট অ্যাটাক হয় আর তখনই উনি মারা যান। এটা শুনে আমি কি বলবো, আমার কোনো ভাষা ছিল না। আর এদিকে উনিও ঠিক একই রকম ভাবে অবাক হয়েছেন যে আমি ওসমান সাহেবের সাথে দেখা করতে এসেছি। উনি আমায় ভেতরে আসতে বলেন, কিন্তু
আমি ঢুকি না, আমি ওখান থেকে কোনো রকমের সাইকেল চালিয়ে চলে আসি। আমার তখন অবস্থা খুব খারাপ। সেই রাতে আমার খুব জ্বর আসে। রাতে স্বপ্ন দেখি ওসমান সাহেব সেই একই ড্রেস পরে আমার সামনে দাঁড়িয়ে আর আমার দিকে তাকিয়ে হাসছেন। আমার এত জ্বর হওয়ার কারণে আমার বাড়ির মালিকও খুব টেনশনে পড়ে যান। প্রায় 3-4 দিন আমার জ্বর থাকে। আমার নিজের বাড়ির লোককে হয়তো জানানো উচিত ছিল আমার, কিন্তু আমি জানাইনি। প্রায় 1 সপ্তাহ বাদে যেদিন আবার আমি কলেজ যাওয়া শুরু করি, সেদিন রাস্তার পাশে আমি দেখি যে ওসমান সাহেবের দোকান খোলা, তবে ওসমান সাহেব নেই। আমি তাড়াতাড়ি সেই জায়গাটা সাইকেল চালিয়ে পেরিয়ে যাই। ফেরার সময় ওসমান সাহেবের ছেলে আমায় দেখে দাঁড়াতে বলেন। আমি দাঁড়াই। উনি আমায় সব জিজ্ঞেস করেন, আর আমি এবারে ওনাকে সেই রাতে সব কথাই বলি। এই কথা শুনে উনি প্রচণ্ড অবাক হন। যাই হোক, আমি সেখান থেকে চলে আসি এবং ঠিক পরের মাসেই এলাকাটা ছেড়ে দিই এবং অন্য একটা মেসে শিফট করে যাই। তারপর থেকে আমার সাথে এমন কিছু আর হয়নি, কিন্তু এই ঘটনার কোনো উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। হঠাৎ করে এমন একজনকে দেখতে পাওয়া যে আর পৃথিবীতে নেই, এটা কি করে সম্ভব? আর আমার সাথে কেন এমন হলো, এর উত্তর আমি আজও পাইনি। আমি আজ পর্যন্ত যত রকম অভিজ্ঞতা পেয়েছি তার মধ্যে এইটা সারা জীবন হয়তো মনে থাকবে। হঠাৎ করে একজন মানুষের সাথে দেখা, খুব নর্মালভাবে তার সাথে আলাপ কথাবার্তা এবং সবকিছু, কিন্তু তারপরে আপনি জানতে পারেন যে এই মানুষটা এক্সিস্টই করে না। আর সব থেকে বড় ব্যাপার যেটা বেশ অদ্ভুত, যে কারণটা যে ওসমান সাহেবকে শুধুমাত্র আজহারই দেখতে পেয়েছে, আর কেউ দেখতে পায়নি, ওসমান সাহেবের বাড়ির লোকও না। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। আমি জানতে চাই যে আজহারের জায়গায় যদি আপনি থাকতেন, আপনার রিয়াকশনটা কি হতো, আপনি ঠিক কি করতেন? অবশ্যই জানাতে পারেন। কোথায়? কমেন্ট সেকশনে। তা এই ছিল আজকের অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। নিজেদের মতামত, ফিডব্যাক রোজ যেমন করে শেয়ার করেন, আশা করি আজকেও ঠিক সেভাবেই শেয়ার করবেন। আপনাদের শুধু ধন্যবাদই দিতে পারি, কারণ আপনারা না থাকলে আমরা কোনোভাবে এগোতে পারতাম না। এত যে অভিজ্ঞতা পাচ্ছি, শুধু যে ভয়ের তেমন তো নয়, জীবনের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সেসগুলো পাচ্ছি, সব আপনারাই পাঠাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আশা করি ঠিক এভাবেই আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং এভাবেই আরও বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আমরা শোনাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আড্ডা এখানেই শেষ করবো, তবে তার আগে আবারও যদি আপনি আপনার কোনো এক্সপিরিয়েন্স পাঠাবেন ভাবছেন, খুব সহজেই পাঠাতে পারেন। শুধুমাত্র যে ভয়ের হতে হবে এমন কোনো কথা নেই। নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আপনাকে শুধু লিখতে হবে কিংবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো গল্প আড্ডা এখানেই শেষ করছি। আবারও সবাই খুব ভালো থাকুন, প্লিজ নিজের খেয়াল রাখুন, বেশি করে জল খান, কোনোভাবেই দেহে যাতে জলের কমতি না হয়, এবং প্লিজ ভালো থাকুন। আপনাদের সবার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।